আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আম, তাহলে পোলাপান দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এই চ্যাপ্টার 2 এর একদম লাস্ট লেকচার। এবং চ্যাপ্টার 2 এর এই লাস্ট লেকচার 5 নাম্বার লেকচারে যদি হচ্ছে আমরা দেখি কি কি পড়তেছি। আমরা কিন্তু পড়বো হচ্ছে লাস্ট ক্লাসে কতটুকু পড়ছিলাম প্রাণী টিস্যু পর্যন্ত। প্রাণী টিস্যু পর্যন্ত পড়া শেষ। এখন দেখো এই চ্যাপ্টারটা কি কোষ নিয়ে শুরু হলো, তারপর আমরা টিস্যু পড়লাম, ঠিক আছে? বলো কতগুলো টিস্যু মিলে কি হয়? অঙ্গ। তারপর হচ্ছে কতগুলো অঙ্গ মিলে কি হয়? তন্ত্র। তো আমরা হইতেছে আজকে তন্ত্র নিয়ে পড়বো, ওকে? এই আর কি কথা। আচ্ছা, তাইলে দেখো পোলাপান, যেটা তোমাদের কাছে বলতেছিলাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা পড়বো কি, এই যে হচ্ছে অঙ্গতন্ত্র নিয়ে। এখন নর্মালি তোমাদের এই অঙ্গতন্ত্র নিয়ে আমাদের টেনশন তেমন কিছু একটা থাকে না। ফার্স্ট কথা, এই অঙ্গতন্ত্রের যে পার্ট যেটা আছে, অণুবীক্ষণ যন্ত্রের যে পার্টটা আছে, এগুলা থেকে কোয়েশ্চেন কম হয়। স্পেশালি অণুবীক্ষণ যন্ত্র থেকে এই পর্যন্ত বোধহয় লাস্ট 5-7 বছরে একবার না দুইবার কোয়েশ্চেন, একবার বোধহয় কোয়েশ্চেন আসছে, দুইবার যেন কোয়েশ্চেন আসছে, এরকম এমসিকিউ বা সৃজনশীলের কম। এর থেকে বেশি কিছু আসে না ওই পার্টটা থেকে। এখন এই যে অঙ্গতন্ত্রের যে পার্টটা, ওইখানে যদি তুমি খেয়াল করো তাইলেও তুমি দেখবা হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন আসে, কিছু কিছু মনে ভালো এমনটি, যে এই অঙ্গ কোন তন্ত্রে থাকে, ওই অঙ্গ কোন তন্ত্রে থাকে, এটা নিয়ে এটার ব্যাখ্যা কি, ওইটার ব্যাখ্যা কি, এটা হ্যান ত্যান, মানে ক খতে কিন্তু এখানে কোয়েশ্চেন আসে। নাইলে যেটা করা যেত হচ্ছে অনেক সময় এটা হচ্ছে ইগনোর করি, না পড়লে না পড়ে হচ্ছে চলে যায়, তোমাদের মধ্যে এটা দেখা যায়। তো এই চ্যাপ্টারটি ইগনোর করা, এই পার্টটা, এই চ্যাপ্টার এই পার্টটি ইগনোর করা যাবে না। আবার আরেকটা ব্যাপার হইতো, যদি তোমরা ফুল সিলেবাসে যদি তোমাদের পরীক্ষাটা হতো, তাহলে এটা নিয়ে আমাদের টেনশন থাকতো না। কারণ তুমি যদি খেয়াল করে দেখো তো কি আছে তোমাদের পরের চ্যাপ্টার, কি পরিপাকতন্ত্র। তো পরিপাকতন্ত্র পড়ার সময় দেখবা কিন্তু আমরা এখানে পরিপাকতন্ত্র নিয়ে যে কয়টা কথা বলতেছি তোমরা সব কয়টা হচ্ছে বুঝতেছো। কারণ পরিপাকতন্ত্র তোমরা ডিটেলস পড়ছে। পরে তোমাদের কি আছে বলতো? 6 নম্বর চ্যাপ্টার আছে রক্ত সংবহন তন্ত্র। এর পরের দিকে যা হচ্ছে তোমার শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র তো বোধহয় তোমাদের নাই। তো এরকম ভাবে অনেকগুলা কিন্তু এসে দেখো চ্যাপ্টার হচ্ছে নাই, ওকে? যেমন হচ্ছে স্নায়ুতন্ত্র, এমন অনেকগুলো চ্যাপ্টার কিন্তু হচ্ছে তোমাদের নাই। এই যে চ্যাপ্টার গুলো হচ্ছে নাই, ঠিক আছে? তো ওই তন্ত্র রিলেটেড দেখা যায় পড়াশোনা তোমাদের এমনিতেই কম হয়। আগে যেটা হয়তো ওই তন্ত্র রিলেটেড দেখা যেত খুব ভালো রকমের তোমাদের পড়াশোনা হয়ে যেত, যেহেতু ওই চ্যাপ্টারটা ডিটেলস তোমরা হচ্ছে পড়ে ফেলতাম। এখন তো হচ্ছে ডিটেলস পড়তেছো না, তাই পরে একটু কম হয়। তাই এইখান থেকে কিন্তু ভালো করে পড়ে যাবা। আগে যেহেতু ওইটা ডিটেলস পড়তে এই জায়গাটা কম পড়লেও হচ্ছে কোনো প্রবলেম থাকতো না, তোমরা নিজেরাই লিখতে পারতা। কিন্তু এটা এখন থেকে হচ্ছে এই পার্টটা ভালো করে পড়বা, যাতে এমন যাতে না হয় যে ওই পুরো চ্যাপ্টার ভালো করে পড়ছো, সৃজনশীল গ ঘ পারো, কিন্তু এটার জন্য ক খ পারো না দেখে ওই সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারতেছো না, ওকে? আর তোমাদের তো যা শুনতেছি বোধহয় একদম ফুল 100 মার্কস এর এক্সাম হবে, এমন তো হবে না আগের ব্যাচের মতো যে 5টা থেকে 8টা থেকে তুমি 3টা অ্যান্সার করবা। তো এই সুযোগ তো তোমরা পাইতেছো না, ওকে? আচ্ছা, তাহলে বললাম, দেখো যেটা বলতেছিলাম, আমরা অঙ্গতন্ত্র পড়বো, মানবদেহের অঙ্গতন্ত্র পড়বো, সরল অণুবীক্ষণ যন্ত্র থেকে কিছু জিনিস দেখবো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র থেকে হচ্ছে আমরা কিছু জিনিস দেখবো, ওকে? মেইন পার্টস গুলা কিভাবে আমরা দেখি বা না দেখি, এই জিনিসগুলো আর কি দেখে নিব। আচ্ছা, এখন এই যে অঙ্গতন্ত্রের মধ্যে থেকে যদি হচ্ছে আমরা শুরু করি, ফার্স্ট হচ্ছে পোলাপান, এই যে একটা ফ্লো চার্ট, এটা আমরা সেই বাচ্চাকাল থেকে হচ্ছে সবাই দেখে আসতে দিই, সবাই হইতেছে এটা করে থাকি। সেটা হলো কি, দেখো তো ভাইয়া, সেটা হলো আমরা কি জানি কতগুলো কোষ মিলে কি হয়, কতগুলো কোষ মিলে তৈরি হয় হইতেছে টিস্যু, ওকে? কতগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, কতগুলো টিস্যু মিলে কি তৈরি হয় ভাইয়া, কতগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ, এবং কতগুলো অঙ্গ মিলে কি তৈরি হয় ভাইয়া, কতগুলো অঙ্গ মিলে তৈরি হয়ে যায় তন্ত্র, এবং কতগুলো তন্ত্র মিলে কি হয় ভাইয়া, কতগুলো তন্ত্র মিলে তৈরি হয় দেহ, ওকে? আচ্ছা, এই যে ব্যাপারটা যে আমাদের কোষ টিস্যু অঙ্গ আর তন্ত্র মিলে যে হচ্ছে দেহ হইতেছে, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবা। এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে কিন্তু হচ্ছে খাটে না, ওকে? যেমন তুমি ইয়ার কথা চিন্তা করে দেখো, একটা অ্যামিবার কথা চিন্তা করে দেখো। ওর তো কোষ আছেই একটা, ওর কি হইতেছে টিস্যু হয়? হয় না কিন্তু। অঙ্গ তন্ত্র এরকম বলে কিন্তু কোনো কিছু হচ্ছে ওদের হয় না। আবার অনেক সময় দেখা যায় অনেক বহুকোষী প্রাণী আছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় না। কারণ তুমি দেখো, তোমরা কিন্তু টিস্যুর সংজ্ঞা পড়ছো, টিস্যুর সংজ্ঞাটা কি ছিল? একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজে নিয়োজিত থাকে, একই কাজ করে, এবং তাদের যদি উৎপত্তিও অভিন্ন হয়, তখন তাদেরকে আমরা কি বলছি? টিস্যু বলছি। মানে একই কাজ করা লাগবে। এখন দেখা যায় অনেকের বডিতে একটা বহুকোষী জীব হয়তো বা তার বডিতে অনেকগুলা কোষ আছে, কিন্তু ওই কোষগুলো একসাথে হইতেছে কি করতেছে না, কোন একটা কাজ তারা হচ্ছে করতেছে না, ওকে? তাই তখন দেখা যায় যে তোরা একগুচ্ছ হয়ে একসাথে একটা কাজ করতেছে না, আলাদা আলাদা ভাবে নিজের মতো, যার যার মতো যে কাজ মন চায়, কাজ মন চায় এটা করতেছে, তাদেরকে আমরা টিস্যু বলতে পারি না। তো এটা মাথায় রাখবে, এই ফ্লো চার্টটা হইতেছে উন্নত শ্রেণীদের ক্ষেত্রে পুরোটা কমপ্লিট হয়। যে অন্যদের ক্ষেত্রে এই তোমার হচ্ছে এই কোষ মিলে হচ্ছে টিস্যু হয়, টিস্যু মিলে হচ্ছে অঙ্গ হয়, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে হয়ে যায় হচ্ছে দেহ, ওকে? আচ্ছা, এইখান থেকে বললাম
তোমরা ভালো করে যেটা পড়বা, এই যে অঙ্গের সংজ্ঞাটা হচ্ছে পড়ে ফেলবা। খুব সুন্দর একটা সংজ্ঞা, পরীক্ষাতে দিয়ে দিতে পারে, যে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে আমাদের হচ্ছে অঙ্গ বলি। যে দেখো এটাই বলছে, টিস্যু মিলে অঙ্গ হয় না, যে এই কথাটা এখানে বলছে, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশ বিশেষকে আমরা কি বলতেছি, অর্গান বা অঙ্গ বলতেছি। ওকে, আচ্ছা তারপরে এখানে চলে আসো আমাদের এই যে হইতেছে, হ্যাঁ, যে কোনো অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকতে পারে, এটা কিন্তু হচ্ছে তোমরা জানো। যেমন তোমাকে যদি বলি হৃৎপিণ্ডের কথা চিন্তা করো, এটা কিন্তু একটা অঙ্গ। তাহলে ওই অঙ্গের মধ্যে দেখো তো কি আছে, তোমার হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী আছে, যেটা কি দিয়ে তৈরি হয়েছে বলতো, আমাদের আবরণী টিস্যু দিয়ে তৈরি হয়েছে। তারপরে দেখো হৃৎপিণ্ডের যে হচ্ছে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম কি দিয়ে তৈরি হয়েছে বলতো, মায়োকার্ডিয়াম কিন্তু হৃৎপেশি দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে যদি হচ্ছে আমি তোমাকে এই যে পেশি টিস্যু, তারপরে যদি তোমাকে আমি বলি আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দেখবো কিন্তু আবার যোজক কলাও আছে। তো এই যে দেখো কতগুলো টিস্যু মিলে হচ্ছে হয়, তাহলে দেখো কোনো অঙ্গে একই ধরনের থাকতে পারে, আবার কি হতে পারে ভাই বলতো, একাধিক একাধিক রকমের টিস্যু কিন্তু থাকতে পারে। ওকে, আচ্ছা তারপরে তুমি দেখো এই যে অঙ্গ নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় যে পড়াশোনা হয় তাকে আমরা কি বলে থাকি, অঙ্গ সংস্থান বিদ্যা। তাদেরকে আমরা বলে থাকি অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে, এখন এই যে অঙ্গগুলো দেখো তো দুই রকমের হয়, ঠিক আছে। আমাদের অঙ্গগুলো হইতেছে দুই রকমের হয়, একটা হলো দেখো, একটাকে আমরা বলতেছি হচ্ছে বাহ্যিক অঙ্গ বা বাহ্যিক, আর একটাকে বলতে থাকতেছে হচ্ছে আমরা অভ্যন্তরীণ। তাহলে বলো তো বাহ্যিকের মধ্যে কি আছে, বাহ্যিকের মধ্যে তুমি যদি তোমাকে যদি বলি কি আছে, হাত আছে, পা আছে, ঠিক আছে, তোমার আছে কি আছে তোমার হাত পা, এই যে জিনিসগুলা, নাক আছে, কান আছে, এগুলো হলো কি বলতো আমরা বাহ্যিক বলতে পারি, বাইরের যেগুলো আর কি, ঠিক আছে। আর যদি হচ্ছে আমরা এখান থেকে চলে আসি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ কাদেরকে আমরা বলবো, অভ্যন্তরীণ হলো তারা যারা আমাদের দেহের ভেতরে থাকে, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, ওকে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই জিনিসগুলো এদেরকে বলতেছে হচ্ছে আমরা অভ্যন্তরীণ। ওকে, আচ্ছা এখন তোমাদের জানা লাগবে যে এই যে আমাদের অভ্যন্তরীণ যে ভেতরের অঙ্গগুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় বিস্তারিত আলোচনা করা হয় তাদেরকে আমরা বলতেছি ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি বলে থাকি। ওকে, আচ্ছা তাইলে দেখো পোলাপান, এইখান থেকে অঙ্গতন্ত্র নিয়ে আমাদের পড়া কমপ্লিট। অঙ্গতন্ত্র নিয়ে হইতেছে এই পার্ট পড়া হলে এখন হচ্ছে আমরা কি করবো, একটা একটা করে হচ্ছে তন্ত্র ধরবো, তন্ত্র ধরে ধরে এগুলো নিয়ে ডিটেলস আর কি পড়াশোনা করবো। ওকে, আচ্ছা এখন তুমি এখান থেকে চলে আসো, আমরা চলে আসি হচ্ছে পরিপাক তন্ত্রে। আচ্ছা পরিপাক তন্ত্রের দিকে যদি হচ্ছে তুমি খেয়াল করো, তাহলে দেখো তো কি আছে, পরিপাক তন্ত্রের নাম শুনে বুঝতে পারতেছো যে তার কাজ কি, তার কাজ হচ্ছে পরিপাক করা। তাহলে দেখো তো এই কাজ যদি হচ্ছে তুমি চিন্তা করো, বলো তো হচ্ছে পরিপাক তন্ত্র হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গাতে শুরু হয়, তুমি যদি চিন্তা করে দেখো, পরিপাক তন্ত্রের মধ্যে তুমি যে খাবার যে খাওয়া শুরু করো, ফার্স্ট এটা কোথায় যায়, মুখ ছিদ্রের মধ্যে থাকে, ঠিক আছে। মুখ ছিদ্র থেকে খাবারটা কোথায় যায়, মুখ গহ্বরে যায়, ঠিক আছে। মুখ গহ্বরে যায়, মুখ গহ্বর থেকে খাবারটা কোথায় যায় বলতো ভাইয়া, গলবিলে যায়, ঠিক আছে। গলবিল থেকে কোথায় যায় বলতো, এটা হইতেছে অন্ননালী বা ইসোফেগাসে চলে যায়। এই অন্ননালী থেকে খাবারটা কোথায় যায়, পাকস্থলীতে যায়, ঠিক আছে। পাকস্থলীতে কোথায়, এটা কোথায় যায় বলতো, ক্ষুদ্রান্ত্রে যায়, ঠিক আছে। পাকস্থলীতে যায় হচ্ছে ক্ষুদ্রান্ত্রে যায়। ক্ষুদ্রান্ত্র থেকে কোথায় যায় বলতো, বৃহদান্ত্রে যায়। বৃহদান্ত্রে যায়। বৃহদান্ত্র থেকে কোথায় যায় বলতো, পায়ুপথে বের হয়ে যায়, ঠিক আছে, পায়ুপথে বের হয়ে যায়। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি দেখলাম মুখছিদ্র থেকে মুখগহ্বর, গলবিল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মোটামুটি হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে খাবারটার ফ্লোটা হয়। তাহলে এটা একটা নালীর মতো, এটা টিউবের মতো, যেটাতে হচ্ছে খাবারটা যাইতেছে। এই পার্টটাকে আমরা কি বলে থাকি ভাইয়া বলতো, এই পার্টটাকে বলে থাকি আমরা পরিপাক নালী। এটাকে আমরা বলে থাকি কি ভাইয়া বলতো, পরিপাক নালী বলে থাকি। ওকে, এটাকে বলে থাকি হচ্ছে পরিপাক নালী। ওকে, এখন কথা হইতেছে, তাইলে এখন এই যে পরিপাক যেখানে হবে, খাবার দাবার যে হজম হবে, এটার জন্য কি লাগবে, এটার জন্য তো লাগবে হইতেছে কিভাবে বলতো, এটার জন্য লাগবে হইতেছে এনজাইম লাগবে, ঠিক আছে, বিভিন্ন রকমের রস লাগবে, বিভিন্ন রকমের এনজাইম লাগবে, ঠিক আছে, বিভিন্ন রকমের উপাদান লাগবে। ওগুলা কারা ক্ষরণ করে বলতো, হ্যাঁ ওরা ক্ষরণ করবে, ওইগুলো ক্ষরণ করবে হচ্ছে পরিপাক গ্রন্থি। ওইগুলা ক্ষরণ করবে, ঘটবে কে, পরিপাক গ্রন্থি। এখন পোলাপান তোমরা একটু চিন্তা করে দেখো, পরিপাক গ্রন্থির কথা যদি হইতেছে আমরা এভাবে হচ্ছে চিন্তা করে দেখি, তাহলে দেখো তো পরিপাক গ্রন্থি কি কি আছে, তোমরা কি কি পরিপাক গ্রন্থি পড়ছো এই পর্যন্ত দেখো তো। তোমাদেরকে যদি বলি পরিপাক গ্রন্থির কথা, একদম শুরুতে দেখো তো মুখচ্ছিদ্রের মুখগহ্বরের মধ্যে কি কি থাকে বলো তো, আমি এখানে এইভাবে লিখি তাইলে, এই যে হচ্ছে মুখগহ্বরের এখানে থাকে হচ্ছে আমাদের লালা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি থাকবে, ঠিক আছে। তারপরে হইতেছে কি থাকবে বলতো, পাকস্থলীতে কি থাকবে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে। তারপরে চিন্তা করে দেখো ক্ষুদ্রান্ত্রে কি থাকবে, আন্ত্রিক গ্রন্থি থাকবে, আন্ত্রিক গ্রন্থি থাকবে। এরপরে কথা হলো পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্রের মাঝখানে, যেখানে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র শুরু হইতেছে, ডিউডিনামের এখানে কি থাকবে বলতো, এই পাশে কি থাকবে, এক পাশে থাকবে হচ্ছে আমাদের অগ্নাশয় থাকবে,
অগ্নাশয় থাকবে। আর এই পাশে কি থাকবে বলতো, এই পাশে থাকবে হচ্ছে যকৃৎ। তাহলে এই যে পাঁচটা জিনিস, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, আন্ত্রিক গ্রন্থি, এদেরকে আমরা কি বলতেছি বলতো, এদেরকে আমরা বলতেছি হচ্ছে পরিপাক গ্রন্থি। এটাই হলো কি ভাই বলতো, পরিপাক গ্রন্থি। ওকে। আচ্ছা তাহলে দেখো পরিপাক তন্ত্র কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। আচ্ছা পরিপাক তন্ত্র পড়া শেষ হইলে আমরা এখন চলে আসি কোথায়, শ্বসনতন্ত্র। আচ্ছা শ্বসনতন্ত্রের কথা যদি হচ্ছে তুমি চিন্তা করে দেখো, তাহলে হচ্ছে দেখো হচ্ছে তুমি কি কি পাইতেছো, মানে যে তন্ত্র দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস নিবা ছাড়বা, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলতেছি, তাদেরকে আমরা বলতেছি শ্বসনতন্ত্র। ওকে। যেটা দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস নিবা ছাড়বা, ওটাকে বলছে হচ্ছে আমরা শ্বসন করবো, মানে হচ্ছে তোমাকে শ্বসন বা হইতেছে শ্বাস কাজে যে হেল্প করবে, তাই সেই হলো আর কি শ্বসনতন্ত্র। এখন দেখো তো কে কে তোমাকে হেল্প করবে, দেখো তো তোমার এই শ্বসনতন্ত্র কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে হচ্ছে শুরু হয়, কিভাবে হইতেছে যায়। ফার্স্ট হইতেছে তুমি কি করো বলো তো ভাইয়া, নাসা রন্ধ্র দিয়ে বাতাস নাও, ঠিক আছে, নাসা রন্ধ্র দিয়ে কি করো, নাকের ভেতরে হচ্ছে বাতাসটা নাও। ওকে। আচ্ছা নাসা রন্ধ্র দিয়ে তারপর বলো তো বাতাসটা কোথায় যায়, বাতাসটা চলে যায় হইতেছে আমাদের নাসা গহ্বরে চলে যায়, ঠিক আছে, নাসা গহ্বরে চলে যায়। এই যে নাসা গহ্বরে গেল, নাসা গহ্বর থেকে বাতাসটা কোথায় যায়, নাসা গহ্বর থেকে বাতাসটা যায় কিন্তু হচ্ছে তোমার গলবিলে চলে যায়, গলবিলে চলে যায়। গলবিল থেকে বাতাসটা কোথায় যায়, গলবিল থেকে বাতাসটা যায় হইতেছে আমাদের হ্যাঁ স্বরযন্ত্রের মধ্যে যায়, স্বরযন্ত্রের মধ্যে যায়। আচ্ছা এই স্বরযন্ত্র থেকে ওটা কোথায় যায় বলতো, স্বরযন্ত্র থেকে ওটা চলে যায় শ্বাসনালী বা ট্রাকিয়াতে চলে যায়, শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী থেকে এটা কোথায় যায়, এটা যায় হইতেছে আমাদের ব্রঙ্কাসে চলে যায়। আচ্ছা ব্রঙ্কাসের যে শাখা, ওদেরকে বলা হয় ব্রঙ্কিউল, তাহলে বাতাসটা ব্রঙ্কাস থেকে কোথায় যাবে, ব্রঙ্কিওলে চলে যাবে, ঠিক আছে, ব্রঙ্কিওলে চলে যাবে। ব্রঙ্কিওল থেকে এটা কোথায় যাবে বলতো, ফুসফুসের অ্যালভিওলায় চলে যাবে, ফুসফুসের অ্যালভিওলায় চলে যাবে, অ্যালভিওলাই বা অ্যালভিওলাসে চলে যাবে। আচ্ছা তাইলে দেখো পোলাপান, এই যে পার্টস গুলা বললাম এগুলো মিলে ঝিলেই কি হবে বলতো, এগুলো মিলে ঝিলেই হয়ে যায় হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো পোলাপান এই কথাগুলো হচ্ছে লেখা আছে যে নাসারন্ধ্র, গলবিল, ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, একজোড়া ফুসফুস, এগুলো নিয়ে কি হইতেছে শ্বসন তন্ত্র তৈরি হয়। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার হচ্ছে সে কিসে হেল্প করবে, সে তোমাকে শ্বাস প্রশ্বাসে হেল্প করবে। ওকে। তোমাকে হচ্ছে অক্সিজেন নিতে হেল্প করবে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে হেল্প করবে, এবং এর মাধ্যমে সে কি হেল্প করতেছে বলতো, তোমাকে শ্বসন কাজে হচ্ছে হেল্প করতেছে। ওকে। সে তোমাকে শ্বসন কাজে হেল্প করতেছে, এই যে সে যে শ্বসন কাজে হেল্প করতেছে, দেখো তো আমরা যদি হচ্ছে দেখি, তাহলে এইখানে হচ্ছে আমাদের এই ছবিটাতে হালকা পাতলা কিছুটা দেয়া আছে, তোমরা যদি আরো ডিটেলস এই অংশগুলো দেখতে চাও, তোমরা হচ্ছে শ্বসন তন্ত্রের চ্যাপ্টারটা থেকে একটু দেখে নিতে পারো। ওকে। তাহলে শ্বসন তন্ত্র কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি হচ্ছে কিন্তু পড়া হয়ে গেল। আচ্ছা এরপরে আমরা কোথায় চলে আসি ভাই, চলে আসি হচ্ছে স্নায়ুতন্ত্র। আচ্ছা তাহলে স্নায়ুতন্ত্র বুঝতেই পারছো, দেখো সুন্দর করে কিন্তু হচ্ছে বলা আছে যে স্নায়ুতন্ত্রের কাজ কি, সে হইতেছে উদ্দীপনা গ্রহণ করবে, তুমি তাকে যে উদ্দীপনা দিবা, সে হচ্ছে অনুভূতি দিবা, ওইটা সে হচ্ছে গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে, সে সে অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করবে, ঠিক আছে, কোনো একটা রেসপন্স করবে। ওকে। কোনো একটা সে হচ্ছে রেসপন্স করবে। দেখো তুমি যদি হচ্ছে তাকে কোনো ভালো উদ্দীপনা দাও, ওকে, তুমি যেমন হইতেছে বাসায় গিয়ে আন্টিকে ধরো বললা যে আম্মু আমি কি করছি, পরীক্ষার মধ্যে খুব ভালো রেজাল্ট করছি, ঠিক আছে, এরকম হচ্ছে একটা ভালো একটা কথা বললা, আন্টি কিন্তু হচ্ছে কি হবে, খুবই হইতেছে, তুমি আন্টিকে ভালো একটা উদ্দীপনা দিছো, আন্টি কি করবে, তোমার ওই দিন ভালো ভালো রান্না করে খাওয়াবে, ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আঙ্কেল যখন বাসায় আসবে তখন বলবে এই যে ছেলেটা তো আমার, ঠিক আছে, বা মেয়েটা তো আমার, এর জন্যই তো এরকম করতেছে, এরকম ভালো রেজাল্ট করতেছে, ঠিক আছে। পরবর্তীতে আবার যেদিন হচ্ছে দেখলা রেজাল্ট খারাপ হয়েছে, তুমি বাসায় গিয়ে বলবে হচ্ছে একটা খারাপ উদ্দীপনা দিছো, তো ওই দিন তো হইতেছে ধরো তোমার উপরে এক দুইটা হয়েছে ঝাড়ু টাড়ু লাঠি টাঠি ভাঙবে, খাওয়া দাওয়া তো কোনো কিছু হবে না। বাসায় যখন আঙ্কেল আসবে আন্টি বলবে এই মেয়ে তো হচ্ছে তোমার মেয়ে, তোমার মেয়ে এটা করছে, ঠিক আছে, ওই দিন তুমি তোমাকে আমার মেয়ে বলবে না, ঠিক আছে, যে আন্টি তোমাকে হচ্ছে আন্টির মেয়ে বলবে না, বলবে হচ্ছে যে এটা তো হচ্ছে তোমার মেয়ে এর জন্য এরকম অবস্থা করতেছে। তো এই যে দেখো যে তখন কিন্তু আবার কি সেই অনুযায়ী অন্য প্রতিক্রিয়া হইতেছে। তাহলে তুমি যে যেরকম উদ্দীপনা দিবা ওই রকম হচ্ছে প্রতিক্রিয়া পাবা। তো এই জন্য এখন থেকে ভালো করে পড়ো, সামনে এসএসসি পরীক্ষা, ভালো করে হচ্ছে পড়ে সবকিছু হচ্ছে ঠিক করো। আচ্ছা দেখো বলাপান, তাইলে হচ্ছে উদ্দীপনা গ্রহণ, তারপর হচ্ছে সেই অনুযায়ী সে কি করে প্রতিক্রিয়া সৃষ্টি। আচ্ছা তাইলে দেখো এটার মধ্যে কি আছে, মস্তিষ্ক বা ব্রেন কাজ করে, সুষুম্না কাণ্ড থাকে, ঠিক আছে, এই যে দেখো এটা হলো আমাদের মস্তিষ্ক বা ব্রেন, এই যেটা নিচে থেকে দেখো অনেক লম্বা হচ্ছে কি হিসেবে বলতো, অনেকগুলা স্নায়ু একটা বান্ডেল নিচে নেমে চলে আসে, ওটাকে আমরা কি বলতেছি, ওটাকে আমরা বলতেছি সুষুম্না কাণ্ড বলতেছি, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সুষুম্না কাণ্ড। আচ্ছা এই যে সুষুম্না কাণ্ড আছে এবং হচ্ছে এই যে হচ্ছে আমাদের এই যে ব্রেইন আছে, এগুলা থেকে যেন কি হয়, এগুলো থেকে এরকম শাখার
মতো করে হচ্ছে স্নায়ু বের হয়। এই দেখো সুষুম্না কাণ্ডগুলো তো দেই আছে, যে পার্পল দাগগুলো আছে না, যে এগুলা থেকে কি হইতেছে, কি যেন হচ্ছে জালের মতো কি যেন হচ্ছে বের হয়ে আসতেছে, এগুলাই কি বলতো, এগুলাই হইতেছে হচ্ছে স্নায়ু। এখন এই যে যে স্নায়ুগুলো আছে এগুলা কোত্থেকে বের হইতেছে, এই স্নায়ুগুলা কোত্থেকে বের হইতেছে বলতো, এটা কিন্তু বের হইতেছে এই যে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড থেকে হচ্ছে কিন্তু বের হইতেছে। তাহলে এদের কোনো সুষুম্না স্নায়ু। আর ব্রেইন থেকে যে স্নায়ুগুলো হচ্ছে ডিরেক্ট হচ্ছে এরকম করে শাখা প্রশাখা করে বের হয়ে আসে, ওদেরকে আমরা কি বলবো, ব্রেন বা করোটি থেকে বের হইতেছে, ওদেরকে আমরা বলে থাকি করোটিক স্নায়ু। তাহলে এখানে দেখো এই কথাগুলো সবকিছু বলে নাই, যেহেতু এই চ্যাপ্টারে তন্ত্র জাস্ট সামারি দিছে এখানে, তাই জাস্ট এখানে মস্তিষ্ক সুষুম্না কাণ্ড এবং আর কার কথা বলা আছে দেখো তো, করোটিক স্নায়ুর কথা এখানে হচ্ছে বলা আছে। তাহলে এইগুলা নিয়ে হচ্ছে স্নায়ুতন্ত্র গঠিত। আচ্ছা, এরপরে চলে আসো, এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র আছে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দেখো তো, নামের মধ্যে কি আছে ভাইয়া, স্বয়ংক্রিয় কথাটা আছে না, নামের মধ্যে কি আছে, স্বয়ংক্রিয় কথাটা আছে। তাহলে স্বয়ংক্রিয় বলতে কি বোঝাইতেছে, স্বয়ংক্রিয় বলতে এটা বোঝানো হইতেছে এখানে যে যে নিজের কাজ নিজে নিজে করতে পারে সেই তো স্বয়ংক্রিয়। তাহলে দেখো তো, তোমার বডির ভেতরে কোন কোন অঙ্গ নিজের কাজ নিজে করে, তোমার হৃৎপিণ্ড, ঠিক আছে, নিজে নিজে হার্টবিট করতেছে। তারপরে ধরো হচ্ছে যদি বলি তোমার কার কথা বলা যায়, এটা তোমার হচ্ছে পরিপাক গ্রন্থি, পরিপাক নালী, ঠিক আছে, ফুসফুস, তোমার হচ্ছে কি এই যে হাবিজাবি যত রকম দেহের ভেতরে যত অঙ্গ আছে সবাই কি নিজের কাজ নিজে করতেছে, তুমি কিন্তু এগুলা তোমার ইচ্ছা মতো কিন্তু চালাও না, ওরা নিজের ইচ্ছা মতো চলে। তো ওদের কাজকর্ম কন্ট্রোলটা কি করে বলো তো, ওদের কাজকর্মটা করবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দেখবো হচ্ছে তোমাদের বই হয়তো সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক এরকম হাবিজাবি আরো কিছু কথাবার্তা হচ্ছে ইয়াতে বলা আছে, এই চ্যাপ্টারটার মানে হচ্ছে স্নায়ুতন্ত্রের যে চ্যাপ্টারটা আছে ওইখানে হচ্ছে বলা ছিল, ওই সমন্বয়ের চ্যাপ্টারটাতে, কিন্তু ওইটা তো হচ্ছে তোমাদের বোধহয় নাই, এটা বাদ, তাহলে হচ্ছে সেটা লাগবে না। ওকে, তাহলে এখানে সুন্দর করে বলা আছে যে স্নায়ুতন্ত্রের এই অংশ কি করে, দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাই, তাহলে স্নায়ুতন্ত্র যদি পড়া হয়, আমরা এখন চলে আসি হচ্ছে রেচনতন্ত্র। তাহলে রেচনতন্ত্র যদি হচ্ছে পোলাপান খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখো রেচনতন্ত্র কি দিয়ে তৈরি হয়, রেচনতন্ত্র আমাদের তৈরি হইতেছে, এই যে দেখো এখানে হচ্ছে কিডনি থাকে, ঠিক আছে, এই যে ধরো একটা কিডনি, এই দেখো আরেকটা কিডনি, তাহলে মানুষের কিডনি হচ্ছে দুইটা, দুইটা কিডনি এখানে থাকলো, তাহলে এগুলো হচ্ছে কি বলতো প্রধান রেচনাঙ্গ। ওকে, কিডনি হলো কি ভাই বলতো, প্রধান রেচনাঙ্গ। এখন এই যে এখানে কিডনি প্রধান রেচনাঙ্গ, কিডনি থেকে হচ্ছে মূত্র তৈরি হয়েছে, ওই মূত্রটা কোথায় যাবে বলতো, এই যে এখানে একটা থলি আছে, এখানে কি আছে, একটা থলি আছে, এই থলির মধ্যে মূত্রটা আসবে। থলির মধ্যে যে মূত্রটা আসলো, এখন দেখো তো থলির উপরে ছিল কিডনি, থলি হয়েছে নিচে, মূত্র আসবে কি দিয়ে, একটা নালী তো লাগবে। এই যে দেখো এখান থেকে একটা নালী দিয়ে, এখান থেকে একটা নালী দিয়ে এইভাবে হচ্ছে মূত্রটা কোথায় চলে আসলো, নিচে হচ্ছে চলে আসলো। এই নালীটারে আমরা কি বলবো বলতো, এই নালীটারে কি আমরা কি বলবো বলো, এটা কি হচ্ছে মূত্রনালী বলবো, এটা বলবো ছোট ইউরেটার বলবো, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো ভাই বলতো, ইউরেটার। আচ্ছা, এই যে ইউরেটার, ইউরেটার থেকে কি হচ্ছে বলতো, ইউরেটার থেকে হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী দিয়ে কি হয়, বের হয়ে চলে এসেছে। তাহলে পোলাপান দেখো এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু হচ্ছে প্যাচ লাগাবা না, এই তিনটে জিনিসের মধ্যে হচ্ছে প্যাচ লাগাবা না, সেই তিনটে জিনিস আমি এখানে লিখে দিই, তোমরা প্যাচ লাগাও। এটা হলো, একটা হলো ইউরেটার, ঠিক আছে, আরেকটা হলো হচ্ছে ইউরেথ্রা, আর আরেকটা হলো ইউটেরাস, ইউটেরাস, ঠিক আছে, এই তিনটা শব্দের মধ্যে প্যাচ লাগাবে না তোরা, তো এর মধ্যে প্যাচ লাগা। দেখো ইউরেথ্রা যিনি, ইউরেটার জিনিসটা কি, যেটা কি করে তোমার কিডনি থেকে, যেটা কিডনি থেকে ইউরিনটা নিবে, এটা কিডনি থেকে ইউরেটার হলো এমন একটা জিনিস, এটা কিডনি থেকে ইউরিনটা নিবে, এটা কোথায় চলে আসে বলতো, আমাদের হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে, মূত্রথলিতে আমাদের এই ইয়াটা নিয়ে আসে, কি যেন বলে, মূত্রথলিতে এসে তোমার মূত্রটা নিয়ে আসছে ইউরেটার। তাহলে বলতো এই যে এই পাইপটা, এমন একটা পাইপ যে কিডনি থেকে মূত্র নিয়ে এটা কোথায় নিয়ে চলে আসে বলতো, মূত্রথলিতে চলে আসে। ওকে, এরপরে চলে আসে হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রার কাজ কি বলতো, ইউরেথ্রা হলো সে ওই পাইপটা, ওই নালীটা, যেটা কি করে বলতো, যেটা তোমার মূত্রথলি থেকে, মূত্রথলি থেকে আমাদের হচ্ছে মূত্রকে কোথায় নিয়ে আসে বলতো, বাইরে নিয়ে আসে, মূত্রকে হচ্ছে দেহের বাইরে নিয়ে চলে আসে, দেহের বাইরে নিয়ে চলে আসে। আর ইউটেরাস জিনিসটা কি, ইউটেরাস জিনিসটা হলো, আমরা হইতেছে মায়ের পেটে যে অঙ্গটার মধ্যে ছিলাম ওইটাকে বলা হয় ইউটেরাস, আর জরায়ু বলা হয় বাংলাতে, বাংলায় এটাকে বলা হচ্ছে জরায়ু। মায়ের পেটের মধ্যে আমরা যেই জায়গাটার মধ্যে ছিলাম আর কি, ঠিক আছে, যদি ওটা পেট বলা ঠিক না, পেলভিসের যে জায়গাটার মধ্যে ছিলাম ওইটাকে আমরা কি বলছি বলে হচ্ছে ইউটেরাস বলতেছে, ঠিক আছে। তাহলে দেখো বললাম না তিনটার মাঝে কিন্তু শিখলাম, এগুলোর মধ্যে যাতে প্যাচ না লাগে, এটা হলো ইউরেটার, ইউরেথ্রা, ইউটেরাস। এবং তুমি দেখো ইউরেটার আর হচ্ছে ইউরেথ্রা, এই যে এই ফার্স্ট দুইটা, এই দুইটা কি ছেলেদেরও থাকবে মেয়েদেরও থাকবে, কিন্তু ইউটেরাসটা জাস্ট কাদের থাকে বলতো, এটা কিন্তু জাস্ট মেয়েদের থাকবে। ওকে, তাহলে দেখো পোলাপান এখান থেকে হচ্ছে আমরা তাহলে মোটামুটি কিন্তু আমরা যদি বলি ইয়াও কিন্তু পড়ে ফেলছি, এই যে হচ্ছে রেচন তন্ত্র কিন্তু পড়ে ফেলছি। তাহলে পোলাপান দেখো তো রেচন তন্ত্রটা কি, যে যারা যে তন্ত্র কি করবে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি ভাইয়া,
নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যারা হচ্ছে দেহ থেকে হচ্ছে বাইরে বের করে দিবে, তাদেরকে আমরা কি বলতেছি বলতো, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে রেচনতন্ত্র। ওকে, আচ্ছা তাহলে দেখো তো রেচনতন্ত্র কতগুলো অঙ্গ নিয়ে তৈরি হয়েছে, কোন কোন অঙ্গ মিলে হচ্ছে রেচনতন্ত্র হয়, খেয়াল করে দেখো কোন কোন অঙ্গ মিলে রেচনতন্ত্র হয়। হয়ে যেতে হচ্ছে ফার্স্টে কি কিডনি, ঠিক আছে, কিডনি বা বৃক্ক। এই কিডনি বা বৃক্ক থেকে হচ্ছে মূত্র কোথায় আসে বলতো, কিডনি বা বৃক্ক থেকে মূত্র চলে আসে হচ্ছে আমাদের ইউরেটাসে চলে আসে, ঠিক আছে, ইউরেটাস না সরি, ইউরেটারে চলে আসে, দেখছো আমারই পেস লাগে যায়, ইউরেটারে চলে আসে। ইউরেটার থেকে এরপর এটা কোথায় যাবে বলতো, ইউরেটার থেকে এটা চলে যাবে মূত্রথলিতে চলে যাবে, মূত্রথলিতে চলে যাবে, মূত্রথলি থেকে এটা কোথায় চলে যাবে বলতো, চলে যাবে হচ্ছে মূত্র নালীতে যাবে, মূত্র নালী দিয়ে, ঠিক আছে, বা হচ্ছে আমরা যদি বলি ইউরেথ্রা বলি, ইউরেথ্রা দিয়ে হচ্ছে বাইরে চলে যাবে। তাহলে এই জিনিসগুলা মিলে যে তন্ত্র হয়, এদেরকে আমরা কি বলতেছি, এদেরকে আমরা বলতেছি, এদেরকে আমরা কি বলতেছি, রেচনতন্ত্র বলতেছি। ওকে, তাহলে রেচনতন্ত্র কিন্তু দেখা হচ্ছে সেই, দেখো যেখানে বলা আছে যে হচ্ছে আমাদের কি হচ্ছে একজোড়া বৃক্ক, একজোড়া হইতেছে হচ্ছে ইউরেটার, একটি মূত্রথলি, একটি মূত্রনালী, এগুলো মিলে কি হয় আমাদের রেচনতন্ত্র হয়ে যায়। ওকে, আচ্ছা তাইলে দেখো এটা যদি পড়া শেষ হয়, রেচনতন্ত্র আমাদের মোটামুটি পড়া শেষ। রেচনতন্ত্র পড়া শেষ হলে এখন আমরা চলে আসি হচ্ছে জননতন্ত্র, ঠিক আছে। আচ্ছা এখন জননতন্ত্র তো হইতেছে হচ্ছে আমরা জানি যে যে তন্ত্র কি কাজ করবে, জননে হেল্প করবে, ঠিক আছে। তাহলে জননতন্ত্রের মধ্যে বলো না, এখানে হচ্ছে অনেক কিছু, তেমন কিছু হচ্ছে লিখা নেই। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা আছে, যেমন পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজনন তন্ত্র, স্ত্রী লোকের দেহে স্ত্রী প্রজনন তন্ত্র থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের লাইন, আমার যতদূর মনে পড়ে আর কি, বইয়ের লাইনগুলো হচ্ছে আমি এখানে তুলছিলাম। তো এই কারণে মানে এরকম হইতেছে, এই প্রজনন তন্ত্রের মধ্যে তেমন ইম্পর্টেন্ট কোনো হচ্ছে পার্ট টার্ট লেখা নেই। তো এই জন্য হচ্ছে বইয়ের মধ্যে যেহেতু এত ঝামেলাপূর্ণ কিছু নেই, মডেল টেস্টের টাইমে যদি একাডেমিক হয়তো ধরো আমরা অনেক ডিপে যাই, অনেক কিছু তোমাদেরকে বোঝাই, যারা আমাদের একাডেমিক ক্লাসে ছিল তারা জানো। তো মডেল টেস্টের টাইমে মানে এক্সামের আগে বেশি বোঝার দরকার নেই, এক্সামের আগে মেইন টার্গেট হওয়া উচিত তোমার যেন হইতেছে পরীক্ষার রেজাল্ট আর কি ভালো হয়, ঠিক আছে, এটা তুমি মাথায় রাখবা। তুমি কত পারো এটার উপর কিন্তু অলওয়েজ তোমার পরীক্ষার রেজাল্টটা ডিপেন্ড করে না। তোমার যদি এক্সাম স্ট্র্যাটেজি ভালো হয়, তুমি মোটামুটি এভারেজ টাইপ প্রিপারেশন নিয়ে অনেক ভালো মার্কস পাইতে পারো। বা ধরো তোমার যদি হইতেছে তোমার অনেক প্রিপারেশন আছে, ঠিক আছে, কিন্তু তুমি পরীক্ষাতে কি আসবে জানো না, পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসলে কিভাবে লিখবে ওইটা নিয়েও তুমি হচ্ছে ভালোভাবে হচ্ছে চিন্তা ভাবনা করো নাই, পরে জানো কি হবে, পরে ধরে সব ধরো একটা ধরা খাবা, একটা ধরা খাবা তুমি ওই পরীক্ষার মধ্যে গিয়ে, কারণ তোমার কোনো রকমের হচ্ছে প্রিপারেশন নাই। তুমি জানো বন্দুকের মধ্যে হইতেছে হচ্ছে কি থাকে, ট্রিগার থাকে, ট্রিগার চাপলে হচ্ছে গুলি বের হয়, ঠিক আছে, কিন্তু তুমি জীবনেও গুলি টুলি হইতেছে ট্রিগার চাইবে হচ্ছে বের করো নাই, তো তুমি তো যুদ্ধে গিয়ে তো কোনো কিছুই পারবে না, ব্যাপার হয়ে যায় কি এরকম। মানে যেহেতু হচ্ছে জনতন্ত্র নিয়ে বইয়ে তেমন কিছু হচ্ছে বলে নাই, এখানেও আমি তেমন কিছু হচ্ছে তেমন ডিটেলসে যাইতে দিচ্ছি না। তবে একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখবে, একটা বিশেষ বিষয়, বেসিক একটা জিনিস, এটা তোমাদের 9-10 বলো, ইন্টারমিডিয়েটের বায়োলজি বলো, বা তুমি হচ্ছে ভার্সিটি যেখানেই যাও, একটা বিশেষ জিনিস হচ্ছে মাথায় রাখবা। যদি কোশ্চেন আসে যে পুরুষদের মুখ্য প্রজনন তন্ত্র কোনটা, ঠিক আছে, মুখ্য মুখ্য প্রজনন তন্ত্র না, প্রজনন অঙ্গ কোনটা, প্রজনন অঙ্গ বা জননাঙ্গ কোনটা, প্রজনন অঙ্গ বা জননাঙ্গ কোনটি। মুখ্য মানে কি বলতো, মুখ্য মানে হইলো প্রধান, মুখ্য বা প্রধান প্রজনন অঙ্গ কোনটা, এটার মাথায় রাখবা। পুরুষদের ক্ষেত্রে এটা হলো শুক্রাশয়, পুরুষদের ক্ষেত্রে এটা হলো শুক্রাশয়। আর আমাদের এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বা নারী বা মেয়েদের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, এটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে। আচ্ছা এই যে শুক্রাশয় ডিম্বাশয় এখানে আছে, এই যে শুক্রাশয় ডিম্বাশয় এখানে আছে, শুক্রাশয়ের কাজ কি বলতো, শুক্রাশয়ের কাজ হচ্ছে সে শুক্রাণু তৈরি করে, সে শুক্রাণু তৈরি করবে। আর এই যেখানে হচ্ছে ডিম্বাশয় আছে, এটার কাজ কি, ডিম্বাণু তৈরি করা। তাহলে এদেরকে কেন আমরা প্রধান বা মুখ্য প্রজনন অঙ্গ বা জননাঙ্গ বলতেছি, কারণ তোলাপান দেখো, আমি যদি বলি প্রজননের কথা, মানুষের কথা চিন্তা করলে তুমি দেখো মানুষের কি হয়, যৌন প্রজনন হয়। যৌন প্রজননের জন্য যৌন প্রজননের মেইন কথা কনসেপ্ট কি জানো, কোনটাকে আমরা যৌন প্রজনন বলবো, যে প্রজননে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, মানে দুইটা গ্যামেট, দুইটা ভিন্নধর্মী জন্ম, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে, ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে জাইগোট তৈরি করবে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যদি জাইগোট তৈরি করে, তখন এটাকে বলে থাকি কি আমরা, আমরা হচ্ছে যৌন প্রজনন বলে থাকি। এখন দেখো আমাদের মানুষের প্রজননের জন্য কিন্তু অবশ্যই তাহলে কি লাগতেছে, লাগবে শুক্রাণু লাগবে, আর কি লাগবে ভাই বলতো, হচ্ছে ডিম্বাণু লাগবে। এই দুইটা জিনিস কিন্তু তার অবশ্যই লাগবে। এখন এই দুইটা জিনিস না থাকলে তো আমার প্রজনন হবে না, এবং এই দুইটা জিনিস কে তৈরি করে, শুক্রাণু তৈরি করে শুক্রাশয়, ডিম্বাণু তৈরি করে ডিম্বাশয়। এই কারণেই আমরা হইতেছে এই শুক্রাশয় ডিম্বাশয় কি বলছে, মুখ্য বা প্রধান প্রজনন বলে থাকি। ওকে, এই তো এখান থেকে এতটুকু জানলেই হবে, আর বেশি হয়েছে যেহেতু তোমাদের বইয়ে দেয় জানার দরকার নেই। আচ্ছা চলে আসি হইতেছে মানুষের হচ্ছে অন্ধকরা গ্রন্থি তত্ত্ব। এখন বলো
তোমাদের হচ্ছে একটা প্যাচ লাগাও যে ভাই অন্ধকরা গ্রন্থিটা কি আর হইতেছে বহিকরা গ্রন্থিটা কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে দেখা যায় তোমরা হচ্ছে প্যাচ লাগাও। আচ্ছা শোনো, এইখানে হইতেছে তোমাদেরকে হচ্ছে বুঝাই বলি। তোমরা এরকম ভাবে হচ্ছে চিন্তা করে দেখো পোলা, মানে ধরো এটা হইতেছে, হ্যাঁ ধরো এটা হয়েছে তোমার বাড়ি। আচ্ছা অন্য একটা কালার ইউজ করি। ধরো এটা হয়েছে তোমার বাড়ি, ঠিক আছে? এখন এই তোমার বাড়ির থেকে ধরো তুমি যে বাড়ির সামনে যে ধরো এই সামনে একটুখানে 100 100 না 50 হাত সামনে ধরো তুমি হচ্ছে যাবা, ঠিক আছে? 50 হাত সামনে তুমি হইতেছে হচ্ছে 20-25 গজ সামনে হয়তো তুমি হচ্ছে যাবা। আচ্ছা গেলে তোমার হইতেছে কাহিনী যেটা হইলো, বলো এইখান থেকে যে এখানে যাবা সবার বাড়ির সামনে ছোটখাটো হচ্ছে একটা গলির মতো থাকে না? ওইটা বলো তো তোমার নিজস্ব রাস্তা না? অনেক সময় অনেকের বাড়ির সামনে তো দেখছো সবার বাড়ির সামনে তো একটা ছোটখাটো নিজস্ব রাস্তার মতো থাকে না? ছোটখাটো কিন্তু নিজস্ব রাস্তার মতো থাকে, যেটাতে তুমি কি করো, তোমার হচ্ছে বাড়ির সামনের জায়গা থেকে হচ্ছে ঘুরে আসো। তাইলে দেখো পোলাপান, তুমি যখন হইতেছে তোমার বাড়ির এখান থেকে এইখানে আসতেছো, একদম সামনের একটা জায়গাতে আসতেছো, তখন কি করতেছো, তুমি তোমার নিজস্ব রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারতেছো। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু দেখো তো তোমার বাড়ি হয়েছে, ধরো তোমার বাড়ি হইতেছে কোন দেশে বলবো, ধরো তোমার বাড়ি হইতেছে কুমিল্লা, ঠিক আছে? আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি হইতেছে নেত্রকোনা। তাইলে এখন তুমি কি করবে, কুমিল্লা থেকে ধরো হচ্ছে নেত্রকোনা আসবে, তুমি কি তোমার এই বাড়ির এই ছোট যে সামনে যে হচ্ছে আমাদের নালির সরি সে যে ছোট যে রাস্তাটা আছে, সেটা দিয়ে তুমি আসতে পারবা? পারবা না। তো তোমার কি করা লাগবে, মহাসড়ক ধরা লাগবে। এখন দেখো এটা হচ্ছে তোমার বাড়ির সামনের রাস্তা যেটা ছিল, এটা কিন্তু তোমার জন্য শুধু শুধু তুমি যাওয়া আসা করবা। মহাসড়ক হচ্ছে কি শুধু কি তুমি যাওয়া আসা করবে? তুমি তো যাওয়া আসা করবা না। তুমি হইতেছে কি করবে বলো তো, অন্য কত বাস টাস আসবে, কত মানুষজন আসা যাওয়া করবে, সবার সাথে কিন্তু যাওয়া আসা করবে। এই ব্যাপারটা যদি বুঝে থাকো, তাহলে তোমার জন্য হচ্ছে অন্তঃকরা বহিঃকরা গ্রন্থ হচ্ছে বোঝা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা এখন কথা হলো, আমাদের গ্রন্থ হলো কি বলতো, একগুচ্ছ কোষের সমষ্টি বা কতগুলো এমন একটা হইতেছে ছোটখাটো একটা অঙ্গ, যেটা কি করে, যেটা হইতেছে কোনো তোমার হচ্ছে রস ক্ষরণ করে, কোনো পদার্থ ক্ষরণ করলে এটা বলে থাকি আমরা গ্রন্থি। ওকে, আচ্ছা এখন দেখা গেল যে কিছু কিছু গ্রন্থি আমাদের যে জিনিসটা ক্ষরণ করতেছে, যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ করতেছে, ওটা কি হয়, ওটা হচ্ছে খুবই কাছের কোন একটা জায়গাতে গিয়ে হচ্ছে কাজ করে। যেমন তোমাকে যদি আমি বলি, আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হচ্ছে পাকস্থলীতে। ওকে, গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকতেছে? পাকস্থলীতে থাকতেছে। এবং এই যে দেখো, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর গায়ে থাকে, আবার হচ্ছে গ্যাস্ট্রিক জুস বা হইতেছে গ্যাস্ট্রিক গ্রন্থির খরটা, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিভিন্ন এগুলো কোথায় কাজ করে, ওইগুলো করেছে পাকস্থলে। তাহলে দেখা যায় এই যে গ্রন্থির সামনে এখানে গ্রন্থিটা আছে, এটা থেকে একটু সামনে হইতেছে কি করা লাগে বলতো, ওই গ্রন্থির খরটা হচ্ছে ছেড়ে দেওয়া লাগে একদম হচ্ছে সামনে। তো এইখানে যদি হচ্ছে একদম সামনে যদি হচ্ছে দিয়ে দেওয়া লাগে, তাহলে তো হচ্ছে দেখো তার ছোটখাটো একটা নালী থাকতে পারে, অনেকটা তোমার এই বাড়ির সামনে ছোট রাস্তার মতো। যদি একটু সামনে যাও, তুমি তোমার পার্সোনাল রাস্তা দিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হয় না। তো এইখানে হচ্ছে সেম জিনিস হয়, কি বললাম তখন, যেটা হয় যে গ্রন্থি আছে, গ্রন্থির পার্সোনাল হইতে এরকম নালী থাকে, যেহেতু হচ্ছে কাছে আমাদের এই রসটা যাবে, রাসায়নিক পদার্থটা কাছে যাবে, সে তার পার্সোনাল নালী দিয়ে কি করতে পারে, তার হইতেছে ওই রসটা, রাসায়নিক পদার্থটা যেটা আছে ওটা সে হচ্ছে পাঠিয়ে দিতে পারে যেখানে যাওয়ার দরকার। এখন কাহিনী হলো এটা যে ধরো এইখানে কি আছে, এইখানে একটা গ্রন্থি আছে। ধরো এখানে একটা গ্রন্থি আছে, এখন এই গ্রন্থির যে হচ্ছে রাসায়নিক পদার্থ এটা যেটা উৎপন্ন করছে, এটা এখানে কাজ করবে, এটা কোথায় কাজ করবে জানো? এটা ধরো কাজ করবে হইতেছে এই জায়গাতে, ঠিক আছে? এটা ধরো যে এইখানে কিছু কোষ আছে, এই জায়গাতে কাজ করবে। তাহলে তোমার মাথায় রাখা লাগবে ওইখানে কি হয়েছিল, দেখো এখন এই জায়গাতে হচ্ছে একদম কাছাকাছি কাজ করতেছিল, তার ওই এই গ্রন্থিটা নিজস্ব নালী তৈরি করে ওইটা দিয়ে সাপ্লাই দিতে পারছে। এখন দেখো এই গ্রন্থি আছে এইখানে, কাজ হবে এইখানে, তাহলে এটা কি হবে, সে কি এত বড় নালী বানাইতে পারবে বলো? তুমি কি হচ্ছে তোমার বাড়ির সামনে গলিরে নিজের পার্সোনাল গুলি এত বড় বানায় তুমি কি হচ্ছে মহাসড়ক বাদ দিয়ে এখানে কুমিল্লা থেকে নেত্রকোনার মতো আসতে পারবা? পারবা না তো। এখানে হচ্ছে সেম জিনিস, যেখানে গ্রন্থি হলো এটা তো হচ্ছে কি করতে পারবে না, তার নিজস্ব ছোট নালী দিয়ে তোমার হচ্ছে এই যে এই কোষ পর্যন্ত আসতে পারবে না। জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের ইয়া বের হয় কি যেন বলে, আমাদের ব্রেনের মধ্যে না, মাথার এখানে আর কি একটা গ্রন্থি থাকে, মাথার ভিতরে একটা গ্রন্থি থাকে না, আমরা পিটুইটারি গ্রন্থি। কি ক্ষরণ করে সে? ক্ষরণ করে হচ্ছে গ্রোথ হরমোন, যেটা তোমার শরীরের সমস্ত কোষের বৃদ্ধির জন্য হচ্ছে দেয়। এখন দেখো গ্রোথ হরমোন তোমার পায়ে যাওয়া লাগবে, তো তোমার এই মাথা থেকে হাতে পায়ে পেটে সব জায়গাতে তোমার সব কোষের বৃদ্ধির জন্য গ্রোথ হরমোন লাগবে। সব জায়গায় কি হতেছে বলতো, গ্রোথ হরমোন কিভাবে নালী দিয়ে আমি এক এক জায়গার জন্য এক একটা নালী তৈরি করে আমি পারবো, বলতে পারবো? পারবো না। তো আমরা তখন কি করি বলতো, এই যে মহাসড়কের কনসেপ্টটা নিয়ে নিই। তখন আমরা কি করি, এই যে মহাসড়কটা নিয়ে আসি, এই মহাসড়কে আমরা কি করি, একটা একটা করে আমাদের হচ্ছে এই যে ইয়াগুলো হচ্ছে ছেড়ে দিই। এই যে হরমোন যেগুলো তৈরি হলো বা রাসায়নিক পদার্থ যেগুলো তৈরি হলো, এগুলোকে হচ্ছে আমরা ছেড়ে দেই। ও এগুলো তারপর হচ্ছে মহাসড়কটা হচ্ছে কি রক্তনালী, মহাসড়কটা হলো রক্তনালী। ওই রক্তনালী দিয়ে সে কি করে, রক্তনালীর মধ্যে দেখো যেটা বললাম না, অন্য অনেক কিছু যাবে, সাথে হচ্ছে আমার যে জিনিসটা সুইটও যাবে। তুমি দেখো হচ্ছে মহাসড়কে তোমার কি হইতেছে বললাম না, যে তোমার সাথে সাথে আরো মানুষজন যাওয়া আসা করবে, এখানেও কিন্তু সেম জিনিস, যে আমাদের এখানে যে হরমোনটা আমি ছেড়ে দিলাম, ওই হরমোনের সাথে সাথে কিন্তু কি হয় বলতো, আমার অন্যান্য যে হইতেছে জিনিসপত্র, যে ধরো হচ্ছে আমাদের খাবার দাবার বর্জ্য পদার্থ, ওইগুলো যাবে। হরমোনটা যখন ঘুরে ফিরে আমার এই যে যে অঙ্গে
ভেতরে সে কাজ করবে, এই বন্ধন চলে আসবে, টুপ করে হইতেছে এটার ভিতরে হচ্ছে ঢুকে যাবে। ওকে, তাহলে দেখো এই যে যাদের হইতেছে এরকম হচ্ছে নালী থাকে, পার্সোনাল নালী থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সনাল গ্রন্থি, ঠিক আছে, বা বহিঃকরা গ্রন্থি, সনাল বা বহিঃকরা গ্রন্থি। যাদের এরকম নালী থাকে না তাদেরকে কি বলা হয়? অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, তাদেরকে বলা হয় অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, আচ্ছা তাইলে দেখো আশা করি আমাদের হইতেছে অনাল বা অন্তঃক্ষরা, সনাল বা বহিঃক্ষরা, এগুলো হচ্ছে বুঝতে পারছি। তাহলে অনাল বা অন্তঃক্ষরা এটা কি ক্ষরণ করে? এটা মূলত এরা মূলত হরমোন ক্ষরণ করে। আর এই যে হচ্ছে সনাল বহিঃক্ষরা, এরা মূলত কি করে? এরা মূলত হচ্ছে এনজাইম ক্ষরণ করে। এখন তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এনজাইম আর হরমোনের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, এনজাইম হলো, তোমরা দেখো, তোমরা কিন্তু পড়ছো কেমিস্ট্রিতে যে এ আর বি মিলে তৈরি হলো হচ্ছে সি। এখন ওই ক্ষেত্রে দেখা যায় উপরে হইতেছে আছে ধরো এখানে একটা পদার্থ নাম হচ্ছে তার জেড, তাহলে এখানে জেড কে আমরা কি বলবো? প্রভাবক বলি না? যে এ আর বি জেড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? সি তৈরি করতেছে। এখন বললাম তুমি দেখো তো আমাদের বডির ভেতরেও কি প্রতিনিয়ত কিন্তু অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। তোমার আমার বডি চলতেছে কি হবে? এরকম বিভিন্ন রকমের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে। এখন দেখো যে এখানে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হইতেছে, যে অনেক কিছু যে উৎপন্ন হইতেছে, তাহলে এখন তুমি হচ্ছে দেখো তো এইগুলোর জন্য কি লাগবে? আমাদের বডির ভিতরে এরকম প্রভাবক লাগবে না? প্রভাবক লাগবে। এবং আমাদের বডির ক্ষেত্রে যারা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতেছে তাদেরকে আমরা কি বলছি ভাই বলতো? এনজাইম। তাহলে এনজাইম কি করবে? এনজাইমের কাজ হচ্ছে সে জাস্ট একটা রাসায়নিক বিক্রিয়াকে সে প্রভাবিত করতে পারে। এখন আমরা চলে আসি তাহলে হচ্ছে হরমোন কি? হরমোন হয়েছে পুরো একটা হচ্ছে প্রক্রিয়াকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করে। যেমন তোমাকে যদি আমি বলে থাকি কি, যেমন তোমাকে যদি আমি বলে থাকি যে যে দেহের বৃদ্ধির ব্যাপারটা কি বললাম? গ্রোথ হরমোন লাগে। ওই যে গ্রোথ হরমোন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হলো, তারপরে কি হয়? তোমার পুরো বডিতে হচ্ছে ছড়াই গেল, সে হচ্ছে পুরো তোমার দেহের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতেছে। তোমরা দেখো ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, সে তোমার পুরো বডিতে হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা কমানো নিয়ে হয়েছে, সে হচ্ছে কাজ করতেছে। তাইলে দেখো হরমোন গুলা কিন্তু হচ্ছে কোনো একটা প্রক্রিয়া নিয়ে কাজ করে, একটা প্রক্রিয়া কন্ট্রোল বা হচ্ছে কোনো কিছু হচ্ছে শুরু করা বন্ধ করা, এগুলো নিয়ে হচ্ছে কাজ হলো হচ্ছে হরমোনের কাজ। ওকে, আর এই যে দেখো হচ্ছে এনজাইমের কথা যদি চলে আসি, এনজাইম কি করবে? জাস্ট হচ্ছে একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়াকে সে প্রভাবিত করে। ওকে, আচ্ছা তাইলে তুমি এখানে দেখো, আমরা এখান থেকে হচ্ছে দেখে নিলাম যে প্রাণীদের কতগুলো নালীহীন ও অন্ধকার গ্রন্থি আছে, এদের থেকে নিঃসৃত রসকে হরমোন বলে, এগুলো আমরা জানি। আচ্ছা, তারপর এদের জন্য নালী থাকে না, তাই হচ্ছে রক্তের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখানে দেখো সুন্দর করে কতগুলা এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে, যে কোনগুলাকে আমরা কি বলতেছি? আমরা হচ্ছে অন্ধকারা গ্রন্থি বলতেছি। পিটুইটারি আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আইরিস অফ ল্যাঙ্গারহ্যান্স, নাম শুনছো তোমরা কিন্তু ইয়াতে পড়ার সময়, ওই যে কোন চ্যাপ্টারটা পরিপাক পড়ার সময় কিন্তু এটা পড়ছো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এখান থেকে সুপ্রারেনাল, এগুলা হচ্ছে তোমরা কিডনি পড়লে পড়তা, পাইতা, জাস্ট যখন কষ্ট করে একটু নামগুলো একটু মুখস্থ করতে হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ত্বকতন্ত্র। ত্বকতন্ত্র থেকে আমরা তো হচ্ছে জানি, ত্বকতন্ত্র থেকে যে যে হয়েছে যে দেহের বাইরের দিক থেকে আচ্ছাদনকারী আবরণ, যেটা ওটাই আমরা কি বলছি? ত্বক। এখন তোমরা কি হচ্ছে জানো বলাবেন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটা? মানব দেহের বড় অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। ওকে, তারপর হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি কি বলতো? আমাদের যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থিটা হয়ে গেছে হচ্ছে যকৃৎ। তাহলে দেখো সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। ওকে, আচ্ছা এইখান থেকে ত্বক থেকে তেমন কিছু বলার নেই, এরা কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে, জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, এগুলো তো হচ্ছে নর্মাল কথাবার্তা, এগুলো হচ্ছে সবাই বুঝছো। আচ্ছা, ত্বকতন্ত্র হয়ে গেলে এখন চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনটা কি যে নিচের কোনটি রেচনতন্ত্রের অঙ্গ? রেচনতন্ত্রের অঙ্গ কোনটা? দেখো তো, এই যে দেখো যে আমরা যে ইউরেথ্রা দেখে আসছি এটা আমরা। তারপরে দেখো হচ্ছে ল্যারিংস কোন তন্ত্রের অংশ? দেখো তো ল্যারিংস কোনটা? ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানে কি মানে তো? হ্যাঁ, ষড়যন্ত্র মানে হচ্ছে শ্বসন। ওকে, শ্বসন তন্ত্রের অংশ। আচ্ছা, চলে আসি অন্তঃকরা থেকে, গ্রন্থি থেকে নিঃসৃত রসে কি বলা হয়? বলা হইতেছে হরমোন বলে। আচ্ছা, নিচের কোনটি শ্বসন তন্ত্রের অংশ? দেখো তো শ্বসন তন্ত্রের অংশ হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী। আচ্ছা, বলছে নিচের কোনগুলো পৌষ্টিক গ্রন্থি? দেখো তো কোনগুলো পৌষ্টিক গ্রন্থি হবে? এই যে দেখো যকৃৎ আর অগ্ন্যাশয়, এরা হলো কি পৌষ্টিক গ্রন্থি। ওকে, আচ্ছা এরপরে চলে আসি ত্বক কাকে বলে? ত্বক কাকে বলে? তো আমরা বলছি যে দেহের বাইরে যে আচ্ছাদনকারী আবরণ যেটা থাকে ওটা ত্বক বলছি। দেখো বই সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, ওটা অনুসারে লিখে ফেলবা। অঙ্গ কাকে বলে? যেটা কিন্তু আমরা শুরুতেই পড়ছি যে কতগুলো টিস্যু যখন মিলে এমন একটা হচ্ছে দেহের কোনো একটা অংশ তৈরি করে, বা অংশ বিশেষ তৈরি করে, যেটা কি করে আমার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত, তাকে আমরা বলছি হচ্ছে কি? অঙ্গ। এই যে দেখো এখানে হচ্ছে আমরা অঙ্গ দেখলাম, তারপরে চলে আসতেছে যে এখান থেকে অন্তঃক্ষরা গ্রন্থি কি? এটাও কিন্তু ভাই আমরা পড়ে ফেলছি যে অন্তঃক্ষরা গ্রন্থি এই জিনিসটা কি। অন্তঃক্ষরা গ্রন্থি হইতেছে যেটা বললাম, যার কি থাকবে না? নালী থাকবে না, এবং যে কি ক্ষরণ করবে? হরমোন ক্ষরণ করবে। এবং হরমোনটা হইতেছে কিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায়
জায়গায় যাবে? এটা যাবে হচ্ছে কি বলতো আমাদের রক্তনালীর মাধ্যমে। ওকে, আচ্ছা এটা হয়ে গেলে এরপরে চলে আসি অন্তঃকরা গ্রন্থি কি বলতে কি বোঝায়, এই সেম কোয়েশ্চেন, জাস্ট কয়ের জন্য কি করা লাগবে আমাদের একটু ডিটেলস আলোচনা করা লাগবে। আচ্ছা এরপরে চলে আসো অঙ্গতন্ত্রের একক, এটা ব্যাখ্যা করে। এটা হচ্ছে আমরা জানি কতগুলো কি হয়, অঙ্গ মিলে তন্ত্র হয়। তুমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে ফার্স্ট আর কি বলে দিবা যে কতগুলো অঙ্গ মিলে তন্ত্র হয়, জ্ঞানমূলক এটা হয়ে গেল। তারপরে হচ্ছে কয়েকটা এক্সাম্পল নিয়ে হচ্ছে বলে দিবা, যেমন পরিপাক তন্ত্রের কথা চিন্তা করো, যে দেখেন এখানে হচ্ছে পরিপাক তন্ত্র হলে এটা অঙ্গ মিলে তো এটা, এবার একটা এক্সপ্লেনেশন আর কি দিয়ে দিবা। আচ্ছা বা দিয়ে দিতে পারো আর কি। আচ্ছা তারপরে আমরা চলে আসি এরপরে সরল অনুবীক্ষণ যন্ত্র। এখন অনুবীক্ষণ যন্ত্র থেকে যেটা বললাম, এর আগে বোধহয় একবার না দুইবার যেটা হচ্ছে একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন আসছিল, তো এটা সরল অনুবীক্ষণ যন্ত্র বলো বা জটিল অনুবীক্ষণ যন্ত্র বলো, যে এখান থেকে যে খুব বেশি কোয়েশ্চেন আসে ব্যাপারটা কিন্তু এরকম না, কপাল খারাপ হলে এক দুইটা আসতে পারে। তবে আমরা এখান থেকে যেটা করবো মেইনলি হইতেছে একটু বোঝার চেষ্টা করবো এই অনুবীক্ষণ যন্ত্রগুলো কিভাবে কাজ করে। কারণ দেখা গেছে কলেজে ওঠার আগ পর্যন্ত আমি বুঝতাম না, কারণ আমাদের স্কুলে হচ্ছে প্র্যাকটিক্যাল করাতো না, ঠিক আছে, আমাদের হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র সামনাসামনি কখনো স্কুলে থাকতে হচ্ছে দেখি নাই। তো এই জিনিসগুলো হচ্ছে ভালো করে কখন বুঝতে পারছি হচ্ছে আমাদের কলেজে ওঠার পরে, নটরডেমে এইগুলো নিয়ে হচ্ছে ভালো প্র্যাকটিক্যাল করাতো, তো এইগুলো নিয়ে হচ্ছে একটা ভালো আইডিয়া আর কি পাওয়া গেছিল। তো যারা হইতেছে তোমরা আমার মতো এগুলো নিয়ে হচ্ছে আইডিয়া নাইন টেনে থাকা অবস্থায়, তার একটু হচ্ছে এই বারটা শুনলে হয়তো কিছুটা বুঝতে পারবা যে কিভাবে এটা কাজ করে। তাহলে দেখো বলবেন যে এটা হচ্ছে মঞ্চ, এই মঞ্চটা যেটা রাখা আছে না, এখানে আমরা কি করে জানো, এরকম হচ্ছে একটা কাচের স্লাইডে, আলাদা করে একটা কাচের স্লাইড নেই, স্লাইড নিয়ে তুমি যে জিনিসটা মাইক্রোস্কোপের মধ্যে দেখতে চাও, ওই যে টিস্যুটা দেখতে চাও, ওইটা হচ্ছে এখানে রেখে দেই। তারপর রেখে দেওয়ার পর কি করি বলতো, আচ্ছা রেখে দেওয়ার পরে আমরা যেটা করি এটাতে কিছু কালার এড করি, কিছু রং এড করি, ঠিক আছে। মাথায় রাখবা আমাদের কোষগুলা, তোমরা দেখো তো যদি চ্যাপ্টার 2 ভালো করে পড়ে থাকো দেখবা কি প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম কি স্বচ্ছ, ঠিক আছে, বা অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো একটা জিনিস। মাথায় রাখবা এদের কিন্তু হচ্ছে কি নিজস্ব এরকম ভাবে কোনো কালার নেই। তো তুমি যখন হচ্ছে এখানে রেখে ওদেরকে যখন হচ্ছে দেখতে যাবা, তখন দেখা যায় হচ্ছে তোমার ভালো করে কোষগুলাকে বোঝা যায় না। মানে কোষগুলাকে যেন তুমি ভালো করে বুঝতে পারো, যে এখানে ধরো হচ্ছে কতগুলা কোষ আছে, এদেরকে যেন তুমি ভালো করে বুঝতে পারো, তাই আমরা কি করি এটার মধ্যে আগে থেকে কি করি কিছু হচ্ছে কালার এড করে দিই, ঠিক আছে। এদের মধ্যে হচ্ছে আমরা কি করবো কিছু কালার এড করে দিব। তারপর হচ্ছে সেই কালারফুল স্লাইডটা এখানে রাখার পর কি করবো আমরা হচ্ছে দেখবো, কি দিয়ে দেখবো, এই যে দেখো হচ্ছে যে অভিনেত্র আছে এখানে চোখ রেখে হইতেছে আমরা দেখবো। এটা দেখেই বুঝতে পারছি এটা দিয়ে হচ্ছে আমরা ঘুরে টুরে হচ্ছে নাড়াচাড়া করাতে পারি এটা। আচ্ছা তারপরে চলে আসো মঞ্চ গেল, অভিনেত্র গেল। তারপরে দেখো যে ক্লিপের কাজ কি, ক্লিপের কাজটা হচ্ছে এটা আমরা স্লাইডের উপরে রাখলে স্লাইডটা হচ্ছে আটকে গেল, স্লাইডটা নড়াচড়া তেমন একটা হবে না, এটা হলো ক্লিপের কাজ। আচ্ছা এইখানে দেখো একটা দর্পণ, দর্পণের কাজ কি, দর্পণের কাজ হইতেছে দর্পণটাকে আমরা এমন ভাবে ঘুরাই যে কেন হলো আমার এখানে যখন আলো এসে পড়বে ওটা যেন ডিরেক্ট উপরের দিকে যায়। কারণ তুমি দেখো এখানে যদি নিচে থেকে উপরের দিকে আলো যায় তাহলে আলোর মধ্যে কি দেখতে পাবো, তুমি মাইক্রোস্কোপটা ভালো করে হচ্ছে দেখতে পাবা। এই দর্পণটাকে আমরা অনেক ভাবে হচ্ছে ঘুরাইতে পারি, এখানে ঘোরানো যায় এখানে ঘোরানো যায়, ঘুরাই টুরাই কি করি যে আলো আসলো, আলো এসে যেন হচ্ছে উপরের দিকে যায়। ওকে, আচ্ছা তাইলে তুমি দেখো এখান থেকে হচ্ছে আমরা মেইন যে পার্টস গুলো দেখে নিলাম যে কিভাবে হচ্ছে আমাদের দেখা লাগবে। এরপরে আমরা চলে আসি কোথায়, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখানে হইতেছে কিন্তু মেইন জিনিস, এই যে দেখো এটাই হলো কি তোমার সেই মঞ্চ। এই জায়গাতে তুমি কি রাখবা, এই জায়গাতে হচ্ছে তুমি স্লাইড গুলা রাখবা, ঠিক আছে। এই যে দেখো হচ্ছে তোমার দর্পণ, অনেক অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দর্পণ থাকে, অনেকগুলোতে হচ্ছে ডিরেক্ট ইলেকট্রিক লাইট থাকে আর কি। এই দর্পণটা আমরা এমন ভাবে রাখবো যেন এখানে হচ্ছে পড়ে এই যে এই দিকে যেন হচ্ছে চলে যায়। ওকে, আচ্ছা এই অংশটা নাম হচ্ছে ডায়াফ্রাম। এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, কতটুকু হচ্ছে আলো ঢুকতেছে, কতটুকু এটা বাড়ানো বা কমানো, এটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, আচ্ছা তারপরে তুমি এখানে দেখো এখানে হচ্ছে দুইটা স্ক্রু আছে, স্থূল সন্নিবেশক স্ক্রু, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। স্থূল সন্নিবেশক স্ক্রুটা দিয়ে আমরা কি করি, এটা যদি আমরা ঘুরাই খুব দ্রুত এই যে এই পার্টটা ওঠানামা করে, ঠিক আছে। আর এই যে সূক্ষ্মটা দিয়ে কি হয়, খুব আস্তে আস্তে একটু একটু করে ওঠানামা করে। এই দুইটার কাজ কি, এই দুইটার কাজ হচ্ছে আমরা যেন হচ্ছে এখানে যখন একটা স্লাইড রাখবো, ওটা রাখার পর যেন হচ্ছে আমরা ইজিলি ফোকাস করতে পারি। ওকে, আচ্ছা তাইলে দেখো এগুলো হয়ে গেল। আর আগের মতোই যে এগুলো তো হচ্ছে আমরা জানি যে অভিনেত্রী, এখানে তুমি চোখ রেখে দেখবা। তারপর দেখো যে এখানে কি আছে, লেন্স আছে, এই লেন্স গুলো দিয়ে হচ্ছে দেখা হইতেছে। ওকে, এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে গেল। আচ্ছা তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র থেকে এটা মাথায় রাখলেই হলো। আচ্ছা পোলাপান এখানে আরেকটা বিষয়, এই যে হচ্ছে আমরা যে কালার করে ফেললাম না, যে হচ্ছে কালার করলাম স্লাইডটা, ওই স্লাইডটাকে হচ্ছে সেখানে আমরা দেখতেছি, ঠিক আছে। তাহলে এইখান থেকে হচ্ছে তোমরা একটু মাথায় রাখবা, এই যে স্লাইডকে কালার করে ফেলা এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে স্টেইনিং, ঠিক আছে। এটা কি বলে হচ্ছে আমরা, এটাকে আমরা বলে থাকি স্টেইনিং বলে থাকি। ওকে, আচ্ছা স্টেইনিং হয়ে গেলে এখন আমরা চলে আসি কোয়েশ্চেন দেখে। এই যে দেখো স্লাইড স্টেইনিং কি, এটা এখানে দেয়া আছে। তো এই যে আমরা তো মাত্রই পড়লাম স্লাইড স্টেইনিং জিনিসটা কি। আচ্ছা এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে, আচ্ছা তাহলে পোলাপান দেখো চ্যাপ্টার 2 বিশাল একটা ঝামেলার চ্যাপ্টার ছিল, আমরা যতটুকু পারছি বুঝে বুঝে হচ্ছে এক্সপ্লেন করে গেছি। আশা করি হচ্ছে তোমাদের হচ্ছে জিনিসগুলো হচ্ছে মাথায় থাকবে। ওকে, তো আজ ভালো করে এই চ্যাপ্টারটা পড়ো যাতে এই চ্যাপ্টারটা হচ্ছে ল্যাকিংস না থাকে। তোমাদের যেহেতু ফুল 100 মার্কসের পরীক্ষা হবে, তাই
ভালো করে আর কি প্রিপারেশন নেওয়া লাগবে, কোনো কিছু বাদ দেওয়াটা ঠিক হবে না। তো সবাই ভালো করে পড়ো এই চ্যাপ্টারটা, সবার জন্য শুভকামনা থাকলো। অন্য কোনো ক্লাসে হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।